হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আমরা ক্র্যাক নিয়ে আলাপ করতেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখছেন আগের দুইটা রিলে। তো এটার সাথে রিলেটেড আর একটা ব্যাপার, আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারেক সে কোয়েশ্চেন করলো একটু আগে যে এই যে ক্র্যাকগুলো হচ্ছে, এই ক্র্যাকগুলো কেন হচ্ছে, মানে আগে তো আমাদের কারণ বের করতে হবে কেন হচ্ছে ক্র্যাকগুলো। তো আসেন আমরা সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে একটু আলাপ করি। বিষয়টা হলো যে দেখেন, ক্র্যাক হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমি ভিউয়ার্স, আমি আসলে ওকে বোঝানোর স্টাইলে বলি, তাহলে আমার বলতে সুবিধা হবে, কারণ আমি সারা জীবন এরকমই বলি। আমার যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আমার কোম্পানিতে থাকে তাদের সাথে কথা বলি, তো এভাবে বললে হয়তো আমি বুঝাইতে সুবিধা হবে, তো আপনারা কিছু মনে করবেন না। তো বিষয়টা হলো যে ক্র্যাক কেন হয়, তুমি প্রশ্ন করছো। আচ্ছা, ক্র্যাক হওয়ার অনেক কারণ আছে। ফার্স্টে আমরা যখন ছাদ ঢালাই দেই, প্রথম কাজ তো ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করেন, এটা রড টড স্ট্রাকচারের মতো সবকিছু বিছানো হয়, তারপরে কি হয়, ঢালাই হয়। তো এখন আমাদের এই রডটা হলো 3% বা 3.5%, বাকি ধরো 95 থেকে 97% কি কংক্রিট, পাথর, বালু, সিমেন্ট, তাই না? এইটা দিয়ে আমরা ঢালাই দিব। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই এগ্রিগেট সিলেকশনটা পারফেক্টলি করতে হবে। খেয়াল করবেন যে আপনারা কাগজে এঁকে দেখবেন, আমি আসলে এখানে দেখানো সম্ভব না। আচ্ছা, আমরা একটা ক্লিপ এটার সাথে অ্যাড করে দিতে পারি এডিটর, যেখানে আমি দেখাই দিব যে বড় সাইজের যদি পাথর হয়, তাহলে বড় সাইজের 3-4টা পাথর একত্রিত করলে দেখবেন মাঝখানে একটা গ্যাপ থাকে। তো এটার জন্য এই এগ্রিগেট সিলেকশনটা ইম্পর্টেন্ট। আপনারা 3-4 ডাউন সাইজের পাথর ইউজ করবেন। সাথে আমি পরামর্শ দিব যে 22 মিলি 20 মিলি সাইজের আরও কিছু পাথর একটা নির্দিষ্ট রেশিওতে ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শ অনুযায়ী এটার সাথে মিক্স করে এই গ্যাপগুলো ফিল করার চেষ্টা করবেন। তো গ্রেনস এগ্রিগেট সিলেকশন হয়ে গেল, পারফেক্ট সাইজের এগ্রিগেট, পারফেক্ট সাইজের বালু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আসে, ঢালাই সময় কি আসে, ওয়াটার সিমেন্ট রেশিও। কেন? কারণ ঢালাই সময় তো প্রথমে এখন আমি মশলাটা ঢালাই করতে হলে তো আমাকে পানি দিতে হবে, কিন্তু পানির একটা পরিমাণ আছে ভিউয়ার্স। আসলে এই পানির ব্যাপারটা হলো আমাদের 40% থেকে 60% সিমেন্টের বস্তার যত আয়তন থাকে তার 40 থেকে 60% পানি দিতে হয়। তো এখন এক বস্তা সিমেন্টে যদি 50 কেজি হয়, তাহলে তার 40% কত হয়, 20 কেজি বা 20 লিটার, আমরা এইভাবে বলতে পারি। তাহলে যেহেতু 60 পর্যন্ত দেওয়া যায়, তাহলে 20 থেকে 30 লিটারের মধ্যে আমাদের পানি রাখতে হবে। খেয়াল রাখবেন কখনো যেন এটার থেকে বেশি হয় না, আবার 20-এর থেকে যেন কম না হয়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এনশিওর করতে হবে যে পাত্র দিয়ে আমি পানি দিচ্ছি একটা অনুমান করে ইঞ্জিনিয়ার সাহেব ডিসিশন দিবে, বা ওখানে ঠিকাদার সাহেব যারা থাকেন তারা ডিসিশন নেবে। এই পরিমাণ বালতি দিয়ে দিলে আমার মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে থাকে, 25-20, ঠিক আছে। সো এটা হলো ওয়াটার সিমেন্ট রেশিও, এটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে হলো ক্লিয়ার কাভারিংয়ের একটা ব্যাপার থাকে। ভাইব্রেটর কম্প্রেকশন তো আছেই, যেমন আমরা ছাদ ঢালাইয়ের সময় যে ভাইব্রেট করি, এটা এক্সেস ভাইব্রেশন দিলেও কিন্তু সমস্যা। সিমেন্টের পানি উপরে উঠে যায়, পাথরটা ভারী থাকে, সে নিচে নেমে যায়, তো সেখানে আবার হানিকম দেখা দেয়, অনেক সমস্যা হয়। তো ভাইব্রেটরটা দিতে হবে ঠিক মতো। এটা অভিজ্ঞ যারা তারা এটা ওই ছাদ ঢালাইয়ের সময় যারা একজন ইঞ্জিনিয়ার সাইটে থাকবেন, উনি দেখাই দেবেন কীভাবে ভাইব্রেট করতে হবে, বা ঠিকাদার সাহেব যারা অভিজ্ঞ আছেন তারাও এটা জানেন। তো ভাইব্রেশনটা ঠিক মতো করতে হবে, অর্থাৎ কম্প্যাক্টটা ঠিক মতো হলো। এখন আসেন আমি একটা জিনিস বলি, ক্লিয়ার কাভার। এখন আমরা দেখবেন যে রড যখন ছাদে দেই, এই রডের জালির নিচে একটা ব্লক দেই, উপর একটা ব্লক মানে কাভার থাকে। খেয়াল রাখবেন এই কাভারিংটা মিনিমাম 1 ইঞ্চি তো রাখতে হয়, তাই না? এখন কেন 1 ইঞ্চি? কারণ একটা পাথরের সাইজ আমরা বললাম একটু আগে 3-4 ইঞ্চ বা 3-4 ইঞ্চ ডাউন সাইজ। এখন এই সাইজের একটা পাথর যাতে ওই কাভারিংয়ের মধ্যে ঢুকতে পারে। এখন আপনি যদি কাভারিংটা কমাই দেন, কখন কম হয় জানেন? অনেক সময় ব্লক ঠিক মতো না দিলে, অনেক সময় ইলেকট্রিক্যাল পাইপ উপর থেকে গেলে, মিডিল থেকে না গিয়ে উপর থেকে গেলে, তখন কি হয়, ওই কাভারিংটা কমে 1/2 ইঞ্চিতে চলে আসে বা আরও সামান্য চলে আসে। তখন ওই আমাকে বলেন ভিউয়ার্স, পাথরের সাইজ থেকে যদি ছোট হয় কাভারিংয়ের সাইজ, তাহলে সেখানে তো আর পাথর যাবে না, কি যাবে, বালু আর সিমেন্ট যাবে। তো বালু আর সিমেন্ট গেলে সেটা তো অবশ্যই একটা ভয়ের কারণ, স্ট্রেন্থ কমে যাবে এবং সান হিটে, আলট্রাভায়োলেটের হিটে ধীরে ধীরে এখানে ক্র্যাক তৈরি হবে। এগ্রিগেট সিলেকশনে যদি ভিতরে ভয় থাকে তাতেও ক্র্যাক তৈরি হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদের সাথে আলাপ করি। আমরা ছাদ ঢালার পরে কি করি, বলো কি করি? ছাদ ঢালার পরের দিন কি করি? সিমেন্ট গ্রাউট করি। কেন করি এটা কিন্তু অনেকেই জানেন না। আমরা করি ঠিক আছে, কিন্তু অনেকেই জানেন না। ব্যাপারটা হলো সিমেন্টটা যখন পানির সাথে মিক্স হয়, তখন এটা ইন্টারনালি হিট জেনারেট হয়, এবং এই হিটটা ভিতর থেকে যখন হিট হয়, তখন সিমেন্টের সাথে যে পানিটা থাকে, পানিটা গরম হয়, এবং এই গরম হওয়ার পর এটা বাষ্প হয়। বাষ্পর ধর্ম কি উপরে উঠে যাওয়া। তো এটা উপরে ওঠার সময় আমরা খালি চোখে কিন্তু দেখা যায় না, অসংখ্য ছিদ্র হয় ছাদে। এই ছিদ্রটা হয়ে ওই বাষ্পটা উপরে উড়ে যায় আর আস্তে আস্তে পানিটা শুকায়। এটা হলো প্রসিডিউর, নর্মাল প্রসিডিউর। তো পরের দিন আমরা যখন গ্রাউট দিই, সিমেন্ট গ্রাউট দিই, ওই যে ছিদ্রগুলো আমরা খালি চোখে দেখতেছি না, ওই ছিদ্রগুলো ওই সিমেন্টের পানিটা ভিতরে ঢুকে বন্ধ করে দেয়। মজার বিষয় কি ভিউয়ার্স জানেন, এই যে আমাদের যে ইন্টারনালি হিট হচ্ছে, এটার একটা টাইমিং থাকে, অ্যাটলিস্ট 24 আওয়ার পর্যন্ত এই সিমেন্টের পানিটা ইন্টারনালি হিট জেনারেট হতে থাকে। এখন আপনি আজকে সন্ধ্যা হয়ে গেল ছাদ ঢালাই দিতে আপনি কালকে সকালে গিয়ে গ্রাউট দিয়ে দিলেন, 24 ঘন্টা হইলো না। এখন আপনি 12 ঘন্টার মধ্যে আপনি সিমেন্ট গ্রাউট দিয়ে দিলেন, তাহলে কি হবে? সিমেন্ট গ্রাউট দিয়ে যে এই 12 ঘন্টায় যে ছিদ্রগুলো হয়েছে এগুলো বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু বাকি 12 ঘন্টায় আবারও ছিদ্র হচ্ছে, সেটা কি আর বন্ধ হচ্ছে? আমরা তো পরে আর গ্রাউট দিচ্ছি না। তো আমার সাজেশন হলো, আপনারা সিমেন্ট গ্রাউট যদি পরবর্তী দিনে দেন, তাহলে অবশ্যই সেটা 24 আওয়ার্স এনশিওর করে তারপরে দিবেন। তো এই হলো কিছু কারণ, আরও অনেক কারণ থাকতে পারে। আমাদের যারা বিজ্ঞ ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারাও জানেন, ঠিকাদার সাহেব আছেন তারাও জানেন। তো আমার মাথায় এই মাত্র উপস্থিতভাবে যে কটা কারণ আসলো আপনাদেরকে ব্যাখ্যা করলাম, আশা করি তারা একটু বুঝতে পারছো। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। এই হলো ক্র্যাক তৈরির কারণ। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমরা এই ক্র্যাক থেকে মুক্তি পাবো, এই পানি লিকেজ থেকে মুক্তি পাবো। আমাদের সিলেট শহরের, এখন বাংলাদেশেরই বলবো আমি, 90% বিল্ডিং এই প্রবলেমগুলো হচ্ছে। তো আসেন আমরা সবাই মিলে একটা সচেতনতা তৈরি করি, সবাইকে সচেতন করি, আমরা যাতে এই প্রবলেম থেকে সলিউশন করতে পারি এবং সলিউশন বের করতে পারি, এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার ভূমিকা রাখতে পারি। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।
Momota Associates. It's time to create history.